সংবাদের শুরুতে জানাবো কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। আগ্রাসনের প্রতিশোধ নিতে প্রতিরোধ ফ্রন্ট শত্রুদের বেদনাদায়ক আঘাত করবে, আইআরজিসি প্রধানের হুঁশিয়ারি। এদিকে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে সরাসরি যুদ্ধ করতে প্রস্তুত ইয়েমেনিরা। জানাবো ইরানের পরমাণু কর্মসূচির বিরুদ্ধে যে কোনো প্রস্তাবের জবাব দেওয়া হবে। ইরানিরা কোনো চাপের কাছে নতি স্বীকার করে না, এটা প্রমাণিত সত্য। এদিকে পূর্ব এশিয়ার জলসীমায় যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়ার যৌথ নৌমহড়া। সবশেষ হিজবুল্লাহর সঙ্গে শত্রুতার শেষ চায় যুক্তরাষ্ট্র। আগ্রাসনের প্রতিশোধ নিতে প্রতিরোধ ফ্রন্ট শত্রুদের বেদনাদায়ক আঘাত করবে, আইআরজিসি প্রধানের হুঁশিয়ারি। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির প্রধান মেজর জেনারেল হোসেন সালামি বলেছেন, ইহুদিবাদী ইসরায়েলের যে কোনো আগ্রাসনের প্রতিশোধ নেবে প্রতিরোধ ফ্রন্ট। তিনি আরও বলেন, যদি শত্রুরা মুসলমানদের সাথে বৃহত্তর সংঘাতে জড়িয়ে পড়ে তাহলে তারা বেদনাদায়ক জবাব পাবে। তিনি রাজধানী তেহরানে কমব্যাট সিকিউরিটি মহড়া উপলক্ষে আইআরজিসি সদস্যদের উদ্দেশ্যে দেয়া বক্তৃতায় একথা বলেন জেনারেল সালামি। মুসলমানদের জন্য ইরানি জনগণের ত্যাগ, তিতিক্ষা এবং দৃঢ় ও প্রতিশ্রুতির প্রশংসা করেন ইরানের এই জেনারেল। তিনি বলেন, বিশ্বের গুরুত্বপূর্ণ শক্তিগুলো ইরানের দৃঢ়তার কাছে টিকতে পারবে না। তিনি আরও বলেন, একটি ঐতিহাসিক সংঘাতে জড়ানোর জন্য বর্তমান সময়ে বিশ্বের সব শয়তানি শক্তি ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে দাঁড়িয়েছে। বিশ্বের সবচেয়ে আধুনিক সামরিক বাহিনী ইহুদিবাদী ইসরায়েলের সহযোগিতায় এগিয়ে এসেছে উল্লেখ করে জেনারেল সালামি বলেন, সত্যিকার এবং ঐতিহাসিক একটি সংঘাত শুরু হতে যাচ্ছে, কিন্তু শত্রুরা হেরে যাবে। তারা মুসলিমদের মোকাবেলায় টিকতে পারবে না। ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে সামনাসামনি যুদ্ধ করতে প্রস্তুত ইয়েমেনিরা। ইয়েমেনের আনসারুল্লাহর রাজনৈতিক দপ্তরের প্রভাবশালী সদস্য হাজাম আল আসাদ বলেছেন, তাদের যোদ্ধারা ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে সামনাসামনি যুদ্ধ করতে প্রস্তুত। তিনি আরও বলেছেন, ইয়েমেনিরা সংগ্রাম, ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, ভৌগোলিক দূরত্বের বাধা অতিক্রম করে লড়াই সামিল হবে। গাজার গণহত্যার মধ্য দিয়ে দখলদার শক্তি ক্রমে ধ্বংসের কাছাকাছি পৌঁছে যাচ্ছে বলে মন্তব্য করেন আনসারুল্লাহর এই নেতা। এর আগে ইরানে নিযুক্ত ইয়েমেনের রাষ্ট্রদূত ইব্রাহিম মোহাম্মদ আদ-দেইলামি গাজার প্রতি তাদের সমর্থনের কারণ ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, গাজায় ইহুদিবাদী ইসরায়েলের সামরিক আগ্রাসন এবং তার ভয়ঙ্কর অপরাধে এ পর্যন্ত হাজার হাজার ফিলিস্তিনি শহীদ হয়েছেন। মুসলিম উম্মাহর সন্তানদের প্রতি এই অপরাধযজ্ঞের মধ্য দিয়ে দখলদার ইসরায়েলের প্রকৃত চেহারা আরও একবার উন্মোচিত হয়েছে। বিভিন্ন দেশ, সংস্থা ও আন্তর্জাতিক সংস্থার নিরাপত্তা ও সহযোগিতা এবং দুর্ভাগ্যবশত কিছু আরব ও মুসলিম দেশের নিরাপত্তা ও মিত্রদের ছায়ায় এসব অপরাধযজ্ঞ অব্যাহত রয়েছে। এই অবস্থায় ইয়েমেনি জাতি নিজেদের দায়িত্ববোধ থেকে ফিলিস্তিনিদের সমর্থনের সংগ্রামে নেমেছে। ইরানের পরমাণু কর্মসূচির বিরুদ্ধে যে কোনো প্রস্তাবের জবাব দেওয়া হবে। ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি বলেছেন, ইরানের পরমাণু কর্মসূচির বিরুদ্ধে সম্ভাব্য যে কোনো প্রস্তাবের তাৎক্ষণিক জবাব দেওয়া হবে এবং ইরান কোনো চাপের কাছে নতি স্বীকার করে না, এটা প্রমাণিত সত্য। তেহরানে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসির সঙ্গে বৈঠকের সময় তিনি একথা বলেন। মোহাম্মদ ইসলামি আরও বলেন, আন্তর্জাতিক পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা এনপিটি কাঠামোর ভিত্তিতে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা এবং ইরানের মধ্যে সহযোগিতা অব্যাহত রয়েছে। ইরানের পরমাণু শক্তি সংস্থা এ বিষয়ে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সাথে ইরানের সহযোগিতাকে গঠনমূলক হিসেবে উল্লেখ করে তিনি বলেন, দখলদার ইসরায়েলের গণহত্যার কারণে বিশ্বের আন্তর্জাতিক সংস্থাগুলোর গ্রহণযোগ্যতা নষ্ট হয়ে গেছে। এই অবস্থায় রাফায়েল গ্রোসির সঙ্গে গঠনমূলক আলোচনাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান পরমাণু কর্মসূচির বিরুদ্ধে যে কোনো ধরনের প্রস্তাব পাশের বিষয়ে হুঁশিয়ারি দেন। পূর্ব এশিয়ার জলসীমায় যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়ার যৌথ নৌমহড়া। বৃহস্পতিবার পূর্ব এশিয়ার জলসীমায় একত্রে নৌমহড়া চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান এবং দক্ষিণ কোরিয়া। প্রেসিডেন্ট জো বাইডেন ডোনাল্ড ট্রাম্পের কাছে ক্ষমতা হস্তান্তর করার আগে এই মহড়া গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। এতে বলা হয়েছে, মার্কিন রণতরী ইউএসএস জর্জ ওয়াশিংটন ক্যারিয়ার ও জেট ফাইটারের নেতৃত্বে এ মহড়া পরিচালিত হয়। কোরিয়া উপদ্বীপের দক্ষিণ ও জাপানের প্রধান দ্বীপগুলোর পশ্চিমের জলসীমায় এই মহড়া অনুষ্ঠিত হয়। 2023 সালে বাইডেনের মধ্যস্থতায় হওয়া একটি চুক্তির ধারাবাহিকতায় এই মহড়ার আয়োজন করা হয়েছে। ওই চুক্তির ফলে সিউল ও টোকিও বহু বছরের বিরোধ পেছনে ফেলে যুক্তরাষ্ট্রের সঙ্গে ত্রিপক্ষীয় নিরাপত্তা সহযোগিতার জন্য ঐক্যবদ্ধ হয়। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন এক ডিগ্রিতে স্বাক্ষর এবং রাশিয়ার সাথে একটি বড় প্রতিরক্ষা চুক্তি অনুমোদন করার একদিন পরে জাহাজ ও বিমান এই মহড়ায় অংশ নিয়েছে, যার মধ্যে উভয় দেশকে পারস্পরিক সামরিক সহযোগিতার প্রতিশ্রুতি দেওয়ারও বিধান রয়েছে। শনিবার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও রাশিয়া এবং উত্তর কোরিয়ার মধ্যে ব্যাপক কৌশলগত অংশীদারত্ব চুক্তি অনুমোদন করে
একটি আইনে স্বাক্ষর করে। যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়া দাবি করেছে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করতে উত্তর কোরিয়া তাদের সেনা পাঠিয়েছে রাশিয়ায়। মঙ্গলবার একজন ইউক্রেনীয় কর্মকর্তা দাবি করেছেন যে ইউক্রেনীয় বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ের জন্য 50,000 রাশিয়ান এবং উত্তর কোরিয়ার সেনা কুরস্ক অঞ্চলে মোতায়েন করা হয়েছে। হিজবুল্লাহর সঙ্গে শত্রুতার শেষ চায় যুক্তরাষ্ট্র। লেবাননে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত বৃহস্পতিবার লেবাননের পার্লামেন্টের স্পিকার নাবি বেরির কাছে একটি যুদ্ধবিরতির প্রস্তাব জমা দিয়েছেন। এতে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে লড়াই বন্ধ করার সমাধান অনুসন্ধান করা হয়েছে। দুটি রাজনৈতিক সূত্রে বিশদ প্রকাশ না করে বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছে। লেবাননের পার্লামেন্টের স্পিকার নাবি হিজবুল্লাহর মিত্র হিসেবে পরিচিত। এর আগেও তার মাধ্যমে যুদ্ধবিরতির প্রচেষ্টা চালিয়েছে দুপক্ষ। মার্কিন যুক্তরাষ্ট্র একটি যুদ্ধবিরতির মধ্যস্থতা করার চেষ্টা করেছে, যা তার মিত্র ইসরায়েল এবং ইরান সমর্থিত হিজবুল্লাহর মধ্যে শত্রুতা শেষ করবে, কিন্তু এই প্রচেষ্টা এখনও ফল দেয়নি। গাজা যুদ্ধের সমান্তরালে আন্তঃসীমান্ত সংঘর্ষের পর ইসরায়েল সেপ্টেম্বরের শেষের দিকে লেবাননে বিমান ও স্থল অভিযান শুরু করে। এতে প্রাণ হারান হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ, হাশেম শাফিউদ্দিন সহ অনেক শীর্ষ কমান্ডার। বিপরীতে হিজবুল্লাহর সঙ্গে লড়াইয়ে মৃত্যুর সংখ্যা বাড়ছে ইসরায়েলি সেনাদেরও। 30 সেপ্টেম্বর থেকে হিজবুল্লাহর সাথে যুদ্ধে অন্তত 47 ইসরায়েলি সেনা নিহত হয়েছে, আর আহত হয়েছে প্রায় 3 শতাধিক। শুধু গত বুধবারই নিহত হয়েছে 6 সেনা। অন্যদিকে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে লেবাননে ইসরায়েলি হামলায় কমপক্ষে 3,386 জন নিহত এবং 14,417 জন আহত হয়েছে। এদিকে বুধবার ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জিন নোয়েল ব্যারট জানিয়েছে, যুদ্ধবিরতির পরও লেবাননে হামলায় স্বাধীনতা চায় ইসরায়েল। গত সপ্তাহে ইসরায়েলের জেরুজালেমে দেশটির কৌশলগত বিষয়ক মন্ত্রী রন ডারমার ও নতুন প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল গাঁচের সঙ্গে আলোচনা করেছেন জিন নোয়েল ব্যারট। আলোচনার পর একটি সংসদীয় শুনানিতে বক্তব্য রাখার সময় তিনি বলেছিলেন, ইসরায়েলি কর্মকর্তারা বারবার যুদ্ধবিরতিতে এই শর্ত চাপিয়ে দিচ্ছে। যদিও এমন শর্ত মেনে হিজবুল্লাহ যুদ্ধবিরতিতে রাজি হবে কিনা তা নিয়ে জোর সংশয় রয়েছে। এমনকি এমন শর্ত অগ্রাহ্য করতে পারে ফ্রান্সও। লেবাননের সঙ্গে পুরনো সম্পর্ক রয়েছে ফ্রান্সের। প্যারিস চায় দ্রুত ইসরায়েলে হামলা বন্ধ করে লেবানন পুনর্গঠনে সহায়তা করতে। গোপন স্থানে ইরানের দূতের সঙ্গে ইলন মাস্কের বৈঠক। জাতিসংঘে নিযুক্ত ইরানের দূতের সঙ্গে দেখা করেছেন মার্কিন ধনকুবের ও নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ইলন মাস্ক। বৃহস্পতিবার নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা কমাতে ইলন মাস্ক ইরানি দূতের সঙ্গে দেখা করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক ইরানি সূত্রের বরাত দিয়ে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, ইলন মাস্ক ও ইরানি দূত আমির সৈয়দ ইরাবানির এই বৈঠককে পজিটিভ হিসেবে উল্লেখ করা হয়েছে। গত সোমবার একটি গোপন স্থানে 1 ঘণ্টার বেশি সময় ধরে তাদের এ বৈঠক হয়। দুজন ইরানি কর্মকর্তা নিউ ইয়র্ক টাইমসকে বলেছে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কিভাবে উত্তেজনা কমানো যায় তা নিয়ে আলোচনা হয়েছে। ইরানের একজন কর্মকর্তা বলেন, ইলন মাস্ক এ বৈঠকের অনুরোধ করেছিলেন, তবে এ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা গ্রহণ প্রক্রিয়ার কাজে যুক্ত দল বা ইরানি মিশনের পক্ষ থেকে নিশ্চিত করে কিছু বলা হয়নি। ইরানি মিশন শুধু জানিয়েছে এ নিয়ে তাদের কোনো মন্তব্য নেই। দ্য গার্ডিয়ান বলছে, ট্রাম্প যখন ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের সংঘাত মোকাবেলায় প্রস্তুতি নিচ্ছেন, তখন ইলন মাস্ক পররাষ্ট্র কর্মকর্তাদের সঙ্গে আলোচনার মাধ্যমে সহায়তা করছেন। এর আগে মার্কিন নির্বাচনের ফলাফলের পরে ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির ফোনালাপ হচ্ছিল। তাতে যোগ দেন ইলন মাস্ক। মাস্ক সম্পর্কে সেন্টার ফর ইন্টারন্যাশনাল পলিসি সিনিয়র ফেলো সিনা তুষি বলেন, ইলন মাস্ক এখন ইরানিদের সঙ্গে আলোচনা করছেন। ট্রাম্প পরমাণু চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার আগে থেকে ইরানিরা আমেরিকানদের সরাসরি আলোচনায় নিযুক্ত করেনি, তাই এটি বড় চুক্তি হতে পারে।